আধা ঘন্টার জন্য দাঁড়াইতে পারে নাই বিএনপি প্রশাসনে। বিএনপি এবং জামাতের পুনর্বাসন। আগে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতাম, গালি দিতাম, বিরোধী দল সবাই বাহবা দিত। আবার এখন আমাদের স্টেক হোল্ডারদের অপকর্ম নিয়ে কথা বললে তারা মনক্ষুণ্ণ হয় যে কি খবর, আবার বিপিনুর আমাদেরও সমালোচনা করে। এখনও বিভিন্ন জেলায় এসপি পোস্টিং নিচ্ছে, ডিসি পোস্টিং নিচ্ছে টাকা দিয়ে। জনপ্রশাসনের আমরা যদি দেখি চিত্রটা, জনপ্রশাসনে আপনি দেখেন ডিসি ইউনোদের বিহেভিয়ার কিংবা তাদের কর্মপদ্ধতি মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু আছে। সাধারণ মানুষ কি এখনও ইউনো অফিসে গিয়ে মনে করতে পারে যে এটা একটা সরকারি অফিস, নাগরিক হিসেবে আমি এখানে আমার একটা সমস্যা নিয়ে যেতে পারি? তার রাজনৈতিক পরিচয় না থাকলে তার কোনো দাম নাই। তাহলে আমরা যে নাগরিক অধিকার এবং মর্যাদার একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, একবারে সিম্পল এবং মৌলিক কিছু সংস্কার এই সরকার চাইলে যেটা করত, বিএনপিও বাধা দিত না, কেউ বাধা দিত না, জামাতও বাধা দিত না, আমরা কেউ আমরা বাধা দিতাম না। হয়েছে সত্যিকার অর্থেই প্রশাসনে বিএনপি এবং জামাতের পুনর্বাসন। অবশ্যই বিএনপি জামাত রাজনৈতিক পরিচয়ের কারণে যদি প্রশাসনে কেউ বঞ্চিত হয়ে থাকে তাদের মূল্যায়নের আমরা পক্ষে, কিন্তু প্রশাসনকেও যদি আবার এখন বিএনপি জামাতের পুনর্বাসন করা হয় তো এই প্রশাসনও তো আগের প্রশাসনও পলিটিক্যাল বিহেভ করবে। সেক্ষেত্রে আমরা যে একটা জনবান্ধব নিরপেক্ষ পেশাদারিত্বের প্রশাসন আমরা চেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে আমরা অন্তত ভেবেছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন হবে, উপলব্ধি হবে। ওই যে মঞ্জু ভাই বলে গিয়েছিলেন যে যারা গত 16 বছরে প্রকাশ্যে একটা মিছিল করতে পারেন নাই, প্রকাশ্যে হাঁটতে পারেন নাই 10 জনে মিলে, এখন তারা সভা সমাবেশ করে হুঙ্কার দিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নিচ্ছেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সচিবালয়। অথচ আপনার অন্যান্য স্টেক হোল্ডারদের যে ন্যায্যতার জায়গা থেকে আমরা যে এটা উপলব্ধি করেছিলাম যে বৃহত্তর স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, সেই মেন্টালিটি আমরা তাদের মধ্যে দেখি না, বরং ওই ক্ষমতার পেশি শক্তি, আধিপত্য বিস্তারেরই প্রবণতা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আপনার নিশ্চয়ই একটা কথা বলে শেষ করব, মঈন স্যার এখানে আছে দেখে আমার এই কথাটা মনে পড়ছে। কথাগুলো হয়তো অনেকে আবার ভালো লাগবে না, কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতাম, গালি দিতাম, বিরোধী দল সবাই বাহবা দিত। আবার এখন আমাদের স্টেক হোল্ডারদের অপকর্ম নিয়ে কথা বললে তারা মনক্ষুণ্ণ হয় যে কি খবর, আবার বিপিনুর আমাদেরও সমালোচনা করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। আমি তো একজন ইন্ডিভিজুয়াল, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমি তো কোনো রাজনৈতিক দল করি না যে আমি সেই দলকেই সাপোর্ট করে যাব বা তাদের সার্ভিস করে যাব। এটাতে কেউ খুশি হলো অখুশি হলো এটা আমার বিষয় না। শেষ কথা বলতে চাই এটা যে মঈন স্যারকে দেখে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনারা জানেন, তার মতো একজন ভদ্র সজ্জন মানুষ রাজনীতিতে এসেছিলেন। 28শে জুলাই, সম্ভবত 28-29শে জুলাই 2023-এর যে বিএনপির একটা কর্মসূচি ছিল ঢাকার 4 পয়েন্টে প্রবেশমুখে অবস্থান নেওয়া, মঈন স্যার এই বয়সেও সেই কর্মসূচি সফল করার জন্য উত্তরা গিয়েছিলেন। তাকে বিএনএস সেন্টার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও স্যার গিয়েছেন, অন্যান্য তুখোর নেতৃবৃন্দ অনেকে স্পটে গিয়েছেন, কেউ যেতে পারেন নাই। সেই কর্মসূচি কিন্তু আধা ঘন্টার জন্য দাঁড়াইতে পারে নাই বিএনপি। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম, বিএনপির সাথে আমরাও রাজপথে ছিলাম। তো এই গণ অভ্যুত্থানটা, যেটা আরেকজন বক্তা বলেছিল, যে মঞ্জু ভাই সম্ভবত বলেছিল, কিভাবে দিনের পর দিন যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুরে মানুষ বন্দুকের নলের সামনে ওই এলাকাকে কর্ডন করে রেখেছিল। এই যে সাধারণ ছাত্র জনতা, নাগরিকদের অবদান, আত্মত্যাগ, তাদের কন্ট্রিবিউশন, সেটা ভুলে গিয়ে যদি আমরা ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য যদি আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরিণতিও সামনে খুব শুভ হবে না। ধন্যবাদ।